নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটি ভৌতিক ছোট গল্প ধুরজুটি বাবুর প্ল্যানচেট। শুনতে থাকুন ধুরজুটি বাবুর প্ল্যানচেট। পলাশ বলল, ধীরে নীলু, পরপর 4টে ট্রেন চলে গেল, অনির্বাণ তো এখনো এলো না। এদিকে তো ধুরজুটি বাবুর কোনো পাত্তা নেই। তিনি আবার বাঘমুন্ডি পাহাড়ে পঞ্চমুন্ডির আসনে বসতে চলে গেলেন না তো? নীলু বলল, দেখ পলাশ, সিদ্ধ পুরুষদের নিয়ে মজা করবি না। বাঘমুন্ডি নয়, উনি অমাবস্যা রাতে তারাপীঠের মহাশ্মশানে পঞ্চমুন্ডির আসনে বসে সব সাধনা করেছিলেন। উনি যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই আমাদের নিতে আসবেন। তুই মোবাইলে আরেকবার ট্রাই করো অনির্বাণকে। ও আবার ঘাবড়ে গেল না তো? শ্যামবাজারের 5 মাথার মোড়ে বসে প্ল্যানচেটে ভূত প্রেত নিয়ে মজা করা, আর এখানে এসে সত্যিকারের প্রেতসিদ্ধ জ্যোতিষীর মুখোমুখি প্ল্যানচেটে বসা, এই দুয়ের মধ্যে অনেক তফাৎ। নীলুর খোঁচাটা বুঝতে অসুবিধে হলো না পলাশের। ও বলল, ঝড় বৃষ্টির মধ্যে হয়তো কোথাও আটকে গিয়েছে, ওর কথার দাম আছে। আর ও যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে, তা তো তুই জানিস। এই বলে সে পকেট থেকে মোবাইল বের করে বৃষ্টির ছাঁট থেকে বাঁচার জন্য প্ল্যাটফর্মের শেডের আর একটু ভেতর দিকে দাঁড়ালো। অনির্বাণকে রিং করার চেষ্টা করে কানে দিয়ে কয়েক মুহূর্ত পর সেটা আবার কান থেকে নামিয়ে নিল পলাশ। নীলু প্রশ্ন করল, কি হলো? পলাশ জবাব দিল, নেটওয়ার্ক ফেলিওর এখনো। যা ঝড় বৃষ্টি হচ্ছে, কখন নেটওয়ার্ক পাওয়া যাবে কে জানে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কড়াত কড়াত শব্দে কাছেই কোথাও যেন বাজ পড়ল। সারা প্ল্যাটফর্ম কেঁপে উঠল সেই শব্দে। আর কিছুক্ষণ পরেই সন্ধে নামবে। বৃষ্টির বিরামও নেই। ঝাপসা হয়ে যাওয়া বাইরের দিকে তাকিয়ে পলাশ বলল, ধুরজুটি বাবুর বাড়ি এখান থেকে কত দূর? নীলু জবাব দিল, গাড়িতে আধ ঘন্টার পথ। উনি গাড়ি নিয়ে আসবেন বলেছেন। এরপর সে বলল, অনির্বাণ না এলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে আমার। আসলে উত্তেজনার বশে তোদের কথাটা ওকে আমার বলা উচিত হয়নি। ব্যাপারটা উনি সিরিয়াসলি নিয়েছেন। এখন তো আমাদের ফিরে যাওয়ারও উপায় নেই। ওর বাড়িতে রাতে খাবারের ব্যবস্থা করে রেখেছেন উনি। এখানে এসে ফিরে যাওয়া মানে ওকে অসম্মান করা। তাছাড়া উনি বড় মামার বন্ধু মানুষ, বড় মামা শুনলেও রাগ করবেন। পলাশ তার কথার জবাবে কিছু বলল না। একটু দূরে প্ল্যাটফর্মের মধ্যে একটা চায়ের দোকান দেখিয়ে বলল, চল ওখানে একটু চা খাই, বেশ ঠান্ডা লাগছে। ওরা দুজন এরপর গিয়ে হাজির হলো চায়ের দোকানের সামনে। দোকানদারকে চা দিতে বলে পলাশ বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, অনির্বাণ এলো না কেন? কলকাতা থেকে বৃষ্টির দিনে তাদের এই নবাবগঞ্জে আসা বলতে গেলে তো তার জন্যই। পলাশদের নবাবগঞ্জে আসার কারণটা একটু খুলে বলা যাক। পলাশ, নীলকান্ত অর্থাৎ নীলু, অনির্বাণ, এরা সকলেই শ্যামবাজারের বাসিন্দা এবং কাছেই গণেন্দ্র মিত্র লেনের যুগের পথিক ক্লাবের সদস্য। প্রত্যেকেই ওরা কলেজ ছাত্র অথবা সদ্য পাস করে বেরিয়েছে কলেজ থেকে। শরীরচর্চা, খেলাধুলো, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত তাদের আড্ডার আসর বসে গণেন্দ্র মিত্র লেনের ঘুপচি ক্লাব ঘরে। দিন 10 আগেই এমনই এক বর্ষার সন্ধ্যায় ক্লাব ঘরে বসে গল্প করছিল তারা। শুধু 3 জন নয়, রিজু, অসীম, তপন, ভোলা আরও অনেকে সেদিন হাজির ছিল।
এসব আড্ডা যেমন হয়, এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে হতে অন্য প্রসঙ্গ চলে আসে, ঠিক তেমনই কি একটা কথা আলোচনা করতে করতে হঠাৎ কে যেন তুলে বসলো আত্মা নিয়ে কথা। শুরু হলো আত্মা প্রেতাত্মা আছে কিনা তাই নিয়ে সনাতনী তর্ক। নীলুর আত্মা টাত্মার ব্যাপারে প্রচন্ড বিশ্বাস। সে হঠাৎ বলল, আমার বড় মামার বন্ধু জ্যোতিষী ধূর্জুটি চক্রবর্তী, যার কাছে আমি হাত দেখাই, তিনি প্ল্যানচেটে আত্মা নামাতে পারেন। আমার বড় মামা এ ঘটনা নিজের চোখে দেখেছেন। অনির্বাণ প্রেসিডেন্সির ফিজিক্সের ছাত্র, ঘোর যুক্তিবাদী। নীলুর কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সে চেপে ধরল তাকে। বলল, যখন সুনিতা উইলিয়ামস মহাশূন্যে পায়চারি করে এলেন, যে সময়ে দাঁড়িয়ে কেউ আত্মা নামাচ্ছেন, এ কথা বিশ্বাস করতে হবে? আসলে এসব ব্যাপার হলো ধান্দাবাজ লোকেদের লোক ঠকিয়ে পয়সা কামানোর কৌশল। ব্যাস, শুরু হয়ে গেল জোর তর্ক। যারা হাজির ছিল তারা ভাগ হয়ে গেল প্ল্যানচেটের মাধ্যমে আত্মা নামানো যায় কিনা এই নিয়ে। পলাশেরও আত্মা টাত্মায় বিশ্বাস নেই। স্বাভাবিকভাবে সেও সেদিন অনির্বাণের পক্ষ নিয়েছিল। অনেক যুক্তি পাল্টা যুক্তির পরও যখন সিদ্ধান্তে পৌঁছানো গেল না, তখন ভোলা একটা প্রস্তাব দিল। সে বলল, নীলু গিয়ে ধূর্জুটি বাবুকে রাজি করা প্ল্যানচেটে আত্মা নামিয়ে দেখানোর জন্য। তিনি যদি সত্যি তা করতে পারেন তাহলে সকলে ব্যাপারটা মেনে নেবে। তবে এর মধ্যে একটা কন্ডিশন আছে। প্ল্যানচেটে মিডিয়াম, অর্থাৎ যার মাধ্যমে আত্মা নামানো হবে, এই মিডিয়াম করতে হবে অনির্বাণকে। তাহলেই প্রমাণ হয়ে যাবে আত্মা নামানোর ব্যাপারটা সাজানো কিনা। সেদিনের এই আলোচনা অন্য দিনের মতো শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। অনির্বাণ আর নীলু দুজনেই সিরিয়াসলি নিয়েছিল ব্যাপারটা। পরদিন নীলু তার বড় মামাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিল ধূর্জুটিবাবুর বউবাজারের সোনার দোকানে হাত দেখানোর চেম্বারে। সব কথা শোনার পর প্ল্যানচেটের ব্যাপারে রাজি হয়ে গেলেন ধূর্জুটিবাবু। তবে তিনি বললেন, নীলু, অনির্বাণ ও আর একজন ওর বন্ধু, অর্থাৎ মোট 3 জনকে আজ এই আষাঢ় মাসের অমাবস্যার দিন আমার নবাবগঞ্জের বাড়িতে আসতে হবে। আমার বাড়িতে অন্য কেউ থাকে না, ফলে আমাদের উভয় পক্ষের কোনো অসুবিধে হবে না। সেখানে রাত্রিবাস করে পরদিন কলকাতায় ফিরতে পারবে তোমরা। তার আমন্ত্রণেই পলাশ আর নীলু বিকেলের ট্রেনে নবাবগঞ্জ প্ল্যাটফর্মে এসে নামল। কিন্তু কলকাতায় একটা কাজ সেরে অন্য ট্রেনে অনির্বাণের এখানে আসার কথা থাকলেও তার দেখা নেই। বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে অনির্বাণের জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে পলাশরা। ধূর্জুটিবাবুও তাদের এখনো নিয়ে যেতে আসেননি। চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর পলাশ একবার তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বলল, 6টা তো বাজলো, আর আধ ঘন্টার মধ্যে যদি দুজনের কেউ না আসেন তাহলে ডাউন ট্রেন ধরে ব্যাক করব। আমরা দুজনে অনেকক্ষণ অপেক্ষা করছি, আমাদের কেউ দোষ দিতে পারবে না। পলাশের কথা শুনে একটু চিন্তা করে নীলু বলল, ঠিক আছে, তাহলে তাই হবে। কথাটা বলল বটে, কিন্তু ঠিক সেই সময়ই একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়ি এসে প্ল্যাটফর্মের বাইরে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ালো। গাড়িটা দেখেই নীলু বলে উঠল, ওই যে ধূর্জুটিবাবু এসে গিয়েছেন, ওটা ওর গাড়ি, আমি চিনি। গাড়ি থেকে বৃষ্টির মধ্যে বাইরে নেমে ছাতা খুললেন ধুতি পাঞ্জাবি পরা, চোখে সোনালি ফ্রেমের চশমা এক লম্বা চওড়া ভদ্রলোক। তিনি উঠে এলেন প্ল্যাটফর্মে। তাকে দেখে প্রথমে নীলু আর তার পিছন পিছন পলাশ এগিয়ে গেল তার দিকে। ভদ্রলোক এসে দাঁড়ালেন
শেডের নিচে। নীলুরাও এসে দাঁড়ালো তার সামনে। ভদ্রলোকের বয়স মনে হয় 60-এর কাছাকাছি হবে। ফর্সা রং, টিকলো নাক, 2 হাতে একটি আংটি। পলাশ আর নীলুকে একবার ভালো করে দেখে নিয়ে তিনি নীলুর উদ্দেশ্যে বললেন, আমি কলকাতা থেকে ফিরছি, তাই আসতে দেরি হয়ে গেল। তা তোমরা দুজনে কেন? আমি তো 3 জনকে আসতে বলেছিলাম। আরে এ কি সেই ছেলে যে মিডিয়াম হতে চায়? গম্ভীর স্বরে এই কথাগুলো বলে ধূর্যটিবাবু তাকালেন পলাশের দিকে। নীলু বলল, না না, এসে নয়, এর নাম পলাশ। আমরা দুজন একসঙ্গে এসেছি। অনির্বাণ অন্য ট্রেনে এসে এই প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে মিট করার কথা, কিন্তু 1 ঘন্টা ধরে ওর জন্য আমরা অপেক্ষা করছি। ও এখনো এলো না, মোবাইল কানেকশনও কাজ করছে না। তার কথা শুনে ভদ্রলোক কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, তোমরা দুজনই বরং আমার সঙ্গে চলো। আমি হিউম্যান সাইকোলজি বুঝি। সম্ভবত সে ভয় পেয়েছে, যে আসবে না। মেঘ যত গর্জায় তত বর্ষায় না। সন্ধে নেমে আসছে, জল কাদায় বেশ কিছুটা পথ যেতে হবে আমাদের। তার উপর আমার গাড়ির একটা হেডলাইট আবার ভেঙে গিয়েছে আজ। এই বলে তিনি তাকিয়ে রইলেন নীলুর দিকে। নীলু বলতে যাচ্ছিল, কিন্তু অনির্বাণ যদি পরের ট্রেনে এসে পৌঁছায় তখন কি হবে? কিন্তু তার আগেই প্ল্যাটফর্মের মাইকে ঘোষণা শোনা গেল, বিশেষ ঘোষণা। ঝড় বৃষ্টিতে কুতুবপুর স্টেশনে গাছ পড়ে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আপলাইন রাত 10টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না। যাত্রী সাধারণের সুবিধার্থে এই সংবাদ জানানো হচ্ছে। ঘোষণাটা শুনে ধূর্যটিবাবু বললেন, এরপর তার আসার আর কোনো সম্ভাবনা নেই। আর যদি সে কোনোভাবে এখানে এসে হাজির হয়, আর যদি তার আমার বাড়ি যাওয়ার সত্যি ইচ্ছে হয়, তাহলে যে কোনো ভ্যান রিক্সাকে বললেই সে আমার বাড়ি নিয়ে যাবে। এ কথাগুলো বলে তিনি পলাশদের উত্তরের অপেক্ষা না করে এসো বলে হাঁটতে শুরু করলেন তার গাড়িতে যাওয়ার জন্য। পলাশ আর নীলু একবার পরস্পরের দিকে তাকিয়ে অগত্যা ধূর্যটিবাবুকে অনুসরণ করল। গাড়িতে উঠে ধূর্যটিবাবু চালকের আসনে বসলেন। পলাশরা বসলো তার পিছনের আসনে। গাড়িতে ওঠার সময় প্রায় ভিজে গেল পলাশরা। গাড়ি স্টার্ট নেওয়ার সঙ্গে সঙ্গে যেন চুপ করে অন্ধকার নামলো বাইরে। একটা হেডলাইটের আলোয় খানাখন্দে ভরা মেঠো পথ দিয়ে বর্ষার অন্ধকারে ধূর্যটিবাবুর গাড়ি ছুটল তার বাড়ির দিকে। মিনিট 20 পর ধূর্যটিবাবুর বাড়ির সামনে এসে পৌঁছালো পলাশরা। একটা মাঠের ঠিক মাঝখানে একলা ভূতের মতো দাঁড়িয়ে আছে পুরনো ধাঁচের দোতলা বাড়িটা। কোনো আলো আসছে না বাড়ির ভেতর থেকে। গাড়িতে আসার সময় একটিও কথা বলেননি ধূর্যটিবাবু। পলাশের মনে হলো হয় তিনি গভীরভাবে কিছু ভাবছেন, নয়তো স্বভাবজাতভাবেই তিনি গম্ভীর মানুষ। গাড়ি থেকে নামার সময় তিনি শুধু বললেন, এখানে এখনো ইলেকট্রিসিটি নেই, তবে একটা রাত। তোমাদের আশা করি তেমন অসুবিধে হবে না। পলাশরা গাড়ি থেকে নামতেই ঘাস জমিতে জমে থাকা জলে তাদের পায়ের পাতা ডুবে গেল। বৃষ্টি একটু ধরেছে ঠিকই, তবে বাতাস এখনো বইছে। মাঠের চারপাশ থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। জলের মধ্যে ছপ ছপ শব্দে পা ফেলে
পলাশরা তার পিছন পিছন উঠে এলো বাড়ির বারান্দায়। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট টর্চ বের করে সেটা চালিয়ে চাবি দিয়ে একটা ঘরের দরজা খুললেন তিনি। তারপর ঘরের ভিতর ঢুকে একটা লণ্ঠন জ্বালিয়ে তাদের দুজনকে সে ঘরে বসতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঘরটা পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। একটা পুরানো আমলের পালঙ্ক রাখা আছে। বিছানার উপর বসে নীলু বলল, সম্ভবত এ ঘরেই আমাদের আজ রাত কাটাতে হবে। পলাশ কোনো জবাব দিল না। সে ভাবতে লাগলো, অনির্বাণ এলো না কেন? সত্যিই কি সে ভয় পেয়ে গেল? মিনিট তিনেকের মধ্যেই একটা পাথরের থালায় সাজানো মিষ্টি আর জল নিয়ে ঘরে ঢুকলেন ধুরজুটিবাবু। থালা আর জলের পাত্র তিনি পালঙ্কর পাশে একটা টেবিলের ওপর রেখে পলাশদের উদ্দেশ্যে বললেন, তোমরা এগুলো খেয়ে নাও, আমি ততক্ষণ সন্ধ্যান্নিক সেরে আসি। এই বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পাথরের থালায় বেশ বড় বড় অনেক মিষ্টি। সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছে পলাশরা। মিষ্টিগুলো দেখে তাদের খিদে পেয়ে গেল। তারা খেতে শুরু করলো। সন্ধ্যা আহ্নিক সেরে এরপর যখন ধুরজুটিবাবু আবার পলাশদের ঘরে এলেন, তখন তাদের খাওয়া শেষ। তিনি পলাশদের উদ্দেশ্যে বললেন, চলো এবার অন্য ঘরে গিয়ে বসে কথা বলি। তার পিছন পিছন তারা সে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে হাজির হলো বাড়ির এক প্রান্তে একটা ঘরে। সেই ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের টেপায়া টেবিলের উপর একটা ছোট মোমবাতি জ্বলছে, আর সেই টেবিলের চারিদিকে সাজানো আছে 4টে কাঠের চেয়ার। এছাড়া অন্য কোনো আসবাব নেই সেই ঘরে। ঘরটায় আরও একটা দরজা আছে। ঘরে ঢুকে সেই দরজাটাও খুলে দিলেন ধুরজুটিবাবু। বাড়ির পেছন দিকের মাঠ থেকে এক ঝলক ভেজা বাতাস এসে ঢুকলো সেই ঘরের ভিতর। দরজা খোলার পর ঘরের মাঝখানে টেবিলের পাশে একটা চেয়ারে বসলেন ধুরজুটিবাবু। তার কথা মতো সেখানে অন্য দুটো চেয়ারে পাশাপাশি বসলো পলাশ আর নীলু। চেয়ারে বসার পর একবার তাদের দিকে ভালো করে দেখলেন ধুরজুটিবাবু। পলাশের মনে হলো তিনি যেন তাদের জরিপ করে নিলেন। এরপর তিনি ফাঁকা চেয়ারটা দেখিয়ে গম্ভীর গলায় বললেন, একটা চেয়ার তোমাদের সেই বন্ধুর জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু সে তো এলোই না। 4 জন না হলে প্ল্যানচেটে বসা যাবে না। আমি ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে, তাই তোমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখন বুঝলাম। তাকে কথা শেষ করতে না দিয়ে প্রসঙ্গটা এড়াবার জন্য নীলু বলল, প্ল্যানচেটে বসানো গেলেও আপনার মতো চিত্তপুরুষের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আচ্ছা, পঞ্চমুণ্ডির আসনে কিভাবে সব সাধনা করা হয় তা একটু শোনাবেন? আমার খুব জানার ইচ্ছে। তার কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর গম্ভীর কণ্ঠে ধুরজুটিবাবু বললেন, তাহলে এসব কথাই বলি শোনো। তোমরা যে সাধনার কথা শুনতে চাইলে, তা অতি কঠিন সাধনা। লাখে একজন তন্ত্র সাধকের এই সাহস হয়। অনেকের মৃত্যুও হয়েছে এই সাধনা করতে গিয়ে। প্রথমে সংগ্রহ করে আনতে হয় কোনো লাশ। মহাশ্মশানে অমাবস্যার রাতে সেই লাশের উপর পঞ্চমুণ্ডির আসন পেতে বসতে হয়। সঙ্গে রাখতে হয় মাটির ভাঁড়ে চাল ভাজা
আর নর করটিতে সুরা। মন্ত্রাচরণে প্রেতাত্মা এসে প্রবেশ করে সেই শরীরে, জীবন্ত হয়ে ওঠে লাশ। বিভৎস চিৎকার করে মাঝে মাঝে সে বলে, দে দে, আমার বড় খিদে পেয়েছে। তখন এক মুঠো চাল ভাজা আর সুরা তার মুখে ঢেলে দিয়ে শান্ত করতে হয়। এ সময় কেউ ভয় পেয়ে গেলে তার নির্ঘাত মৃত্যু। লাশের উপর পাতা আসনে শক্ত হয়ে বসে চামুন্ডা মন্ত্র জপ করতে হয়। যে মন্ত্র অত্যন্ত কঠিন। মন্ত্রের জোরে বসে থাকে প্রেতাত্মা। মন্ত্রে সামান্য ভুল চুপ হলে যে বুকের ওপর উঠে বসে থাকে, তাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়াবে সেই লাশ। তারপর এই পর্যন্ত বলে হঠাৎ চুপ করে গেলেন ধৈর্যটি বাবু। পলাশরা ডুবে গিয়েছিল তার গল্পের মধ্যে। তিনি থামতেই নীলু উত্তেজনা চাপতে না পেরে বলে উঠল, তারপর তারপর তার কথার কোনো জবাব না দিয়ে পিছন দিকে খোলা দরজার দিকে তাকিয়ে বললেন, বাইরে থেকে একটা শব্দ আসছে না? তার কথা শুনে কান খাড়া করল পলাশরা। হ্যাঁ, একটা শব্দ। দরজা দিয়ে বাইরের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কে যেন মাঠের জমা জলে ছপ ছপ শব্দে পা ফেলে বাড়িটার দিকে এগিয়ে আসতে লাগলো। বলতে গেলে সে যেন আসছে পলাশরা যে ঘরে বসে আছে সেই ঘর লক্ষ্য করেই। সকলেই তাকিয়ে রইলেন দরজার দিকে। দরজার একদম কাছে এসে থেমে গেল শব্দটা। কয়েক মুহূর্ত কোনো সাড়া শব্দ নেই। তারপরেই দরজার বাইরে অন্ধকার থেকে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। ঘরের ভিতর উঁকি মারল একটা মাথা। তা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধৈর্যটিবাবু বলে উঠলেন, কে কে তুমি? আর তারপরেই আগন্তুককে চিনতে পেরে নীলু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উল্লাসে ধৈর্যটিবাবুর উদ্দেশ্যে বললেন, ও হলো আমাদের সেই বন্ধু যার আসার কথা ছিল। ধৈর্যটিবাবু যেন একটু অবাক হয়ে গেলেন। অবশ্য পলাশ আর নীলুও অবাক হয়ে গিয়েছিল। সে যে এভাবে এখন হাজির হবে তারা কেউ আশা করেনি। ধৈর্যটিবাবু তার উদ্দেশ্যে বললেন, এসো, ভিতরে এসো। ঘরের ভিতরে পা রাখলো অনির্বাণ। সে একদম কাক ভেজা, জল চুইয়ে পড়ছে মাথা থেকে। ঘরে ঢুকে একটু হেসে সে বলল, আমার আসতে একটু দেরি হয়ে গেল, অনেক কষ্ট করে আসতে হলো তো। পলাশ বলল, আমরা তো ভেবেছিলাম তুই আর এলি না। অনেকক্ষণ আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করেছি তোর জন্য। অনির্বাণ পকেট থেকে একটা রুমাল বের করে মাথা মুছতে মুছতে বলল, আমি যখন আসবো বলেছি তখন আসবই, তাই তো এত কষ্ট করেও। ধৈর্যটিবাবু এবার তার উদ্দেশ্যে বললেন, দাঁড়িয়ে কেন, চেয়ারে বসো। মাথা মুছে অনির্বাণ এসে বসল পলাশের পাশের চেয়ারটায়। এত ভিজেছে যে মোমের আলোয় তার মুখ যেন রক্তশূন্য বলে মনে হচ্ছে। সে বসার পর ধৈর্যটিবাবু তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মিডিয়াম হতে চেয়েছিলে? তোমার নাম কি? অনির্বাণ প্রথমে ঘাড় নেড়ে জানালো হ্যাঁ। তারপর বলল, আমার নাম তাতাই। অনির্বাণ হঠাৎ তার ডাকনামটা বলল কেন তা বুঝতে পারল না পলাশ। তার নাম শোনার পর ধৈর্যটিবাবু বললেন, তুমি কি জানো যে মিডিয়াম হয় অনেক সময় কোনো শয়তান আত্মা
মিডিয়ামকে ছেড়ে যাওয়ার সময় তার ক্ষতি করে দিয়ে যায়? অনির্বাণ তার কথার উত্তরে বলল, ক্ষতি করে মানুষেরা, আত্মা নয়। কোনো আত্মা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ধূর্যটি বাবুর দিকে তাকিয়ে একটু যেন রুক্ষ স্বরেই কথাগুলো বলল অনির্বাণ। তার কথা শুনে ধূর্যটি বাবু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বললেন, বাহ, তোমার সাহস আছে দেখছি, তবে বেশি সাহস ভালো নয়। অনির্বাণ তার কথার কোনো জবাব দিল না। ধূর্যটি বাবু এরপর নীলুর দিকে তাকিয়ে বললেন, তোমার বন্ধু যখন এসেই পড়েছে, তখন আর পঞ্চমন্দির আসনের গল্প বলে সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের অবিশ্বাসী বন্ধু নিশ্চয়ই ভিতরে ভিতরে উদ্গ্রীব হয়ে উঠেছে প্ল্যানচেটে বসার জন্য। দৃষ্টির মধ্যে এতটা পথ ফিকে এসেছে মিডিয়াম হবে বলে। এই বলে তিনি যেন মৃদু কটাক্ষ করলেন অনির্বাণকে। অনির্বাণ তার কথা শুনে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সময় নষ্ট করে লাভ নেই, আমাকে আবার ফিরে যেতে হবে। এ কথা শুনে পলাশ বলল, সে কি রে, তুই আবার এই বৃষ্টিতে ফিরে যাবি? অনির্বাণ একটু বিষণ্ণভাবে পলাশকে বলল, না রে, আমার এখানে রাতে থাকা হবে না, অনেক লোকজন এসেছে বাড়িতে, আমাকে ফিরতেই হবে। ধূর্যটি বাবু বললেন, ঠিক আছে, তাহলে বরং শুরু করা যাক। দরজা দুটো বন্ধ করে দিতে হবে তাহলে। তবে প্ল্যানচেটে বসার আগে একটা কথা তোমাদের বলে দিই, কারো হার্ট দুর্বল থাকলে কিন্তু প্ল্যানচেটে না বসাই ভালো। দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু কেউ দোষ দিও না। তার কথা শেষ হতেই অনির্বাণ একটা বাঁকা হাসি হেসে বলল, আমাদের সকলের হাট ঠিক আছে, আপনার হাট ঠিক আছে তো? আপনি নিজে ভয় পাচ্ছেন না তো? তার কথা শোনা মাত্রই হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল ধূর্যটি বাবুর চোখ দুটো। তিনি কি যেন বলতে গিয়েও নিজেকে সম্বরণ করে নিলেন। মৃদু হেসে শুধু তিনি বললেন, যে পঞ্চমন্দির আসনে বসে সব সাধনা করে সে কোনো প্রেতাত্মাকে ভয় পায় না। নীলু উঠে গিয়ে দরজা দুটো বন্ধ করে এলো। টেবিলের একদম কাছে চেয়ারগুলো আরও এগিয়ে নিয়ে বসলো সকলেই। মোমটা প্রায় শেষ হয়ে এসেছে। তার মৃদু আলোয় চেয়ারে বসে থাকা পলাশদের ছায়াগুলো কাঁপছে। চারপাশে কোনো শব্দ নেই। সকলে ঠিকভাবে বসার পর কয়েক মুহূর্ত অনির্বাণের দিকে তাকিয়ে ধূর্যটিবাবু বললেন, তোমরা আমার মতো এইভাবে দু হাতের আঙুলগুলোকে টেবিলের উপর আলতো করে ছুঁয়ে রাখো। আমি আলো নেভাবার পর কেউ কোনো কথা বলবে না, শুধু এক মনে চিন্তা করবে পরিচিত কোনো মৃত ব্যক্তির কথা। পলাশটা তার দেখা দেখি টেবিলের উপর আঙুল রাখল। আঙুল রাখতে গিয়ে পলাশের আঙুল মুহূর্তের জন্য ছুঁয়ে গেল তার পাশে বসা অনির্বাণের হাতের পাতা। পলাশের মনে হলো বৃষ্টিতে ভিজে অনির্বাণের হাত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। ধূর্যটিবাবু সকলের মুখের দিকে তাকিয়ে এক ভুঁয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন। সারা ঘরে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। সকলেই এক মনে চিন্তা করতে লাগলো পরিচিত কোনো মৃত মানুষের কথা। নিস্তব্ধ অন্ধকার ঘর। মিনিট পাঁচেক পর পলাশের মনে হলো টেবিলটা যেন থরথর করে একবার কেঁপে উঠল।
আর তারপরে শোনা গেল ধূর্যটিবাবু গম্ভীর অথচ চাপা কণ্ঠস্বর। আপনি কি এসেছেন? এসে থাকলে টেবিলে একবার শব্দ করো। টেবিলটা আরো একবার কেঁপে উঠল। তারপর একটা পায়ের শব্দ শোনা গেল, ঠক। পলাশের একটু ভয় করলো। এবার ধূর্যটিবাবুর গলা শোনা গেল। তাহলে আপনি এসেছেন, আপনার নাম কি? পলাশের পাশে বসে থাকা অনির্বাণের গলায় প্রথমে একটা ঘড় ঘড় শব্দ শুরু হলো। তারপর একটা অস্পষ্ট স্বর শোনা গেল, আমার নাম। নামটা স্পষ্ট শোনা গেল না শেষ পর্যন্ত। আপনার ঠিকানা কি? এরপর প্রশ্ন করলেন ধূর্যটিবাবু। আবার সেই ঘড় ঘড় শব্দ শোনা গেল অনির্বাণের গলা থেকে। তারপর একটা ভাঙা ভাঙা স্বরে সে ধীরে ধীরে বলল, ৭৭ গণেন্দ্র মিত্র শ্যামবাজার, কলকাতা। ঠিকানাটা শুনেই প্রথমে একটু চমকে উঠল পলাশ। আরে, একটু তাদের দুটো বাড়ির পরে অনির্বাণের বাড়ির ঠিকানা। ও তাহলে অনির্বাণ। অনির্বাণ তাহলে কায়দা করে তার ডাক নাম বলেছে ধূর্যটিবাবুকে। আসলে সে প্ল্যান চেটে বসে নাটক করে ঠকাতে চাইছে ধূর্যটিবাবুকে। ব্যাপারটা ভেবে ভয় কেটে গিয়ে হাসি পেল তার। হাসি চেপে রেখে সে ধূর্যটিবাবু আর অনির্বাণের কথাবার্তা শুনতে লাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুব কষ্ট, খুব কষ্ট। কোমরটা একদম ভেঙে ঘুরিয়ে গেছে। অনির্বাণের গলার স্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছে। অনির্বাণ পারে বটে অভিনয় করতে, মনে মনে ভাবল পলাশ। ধূর্যটিবাবু বললেন, ও, তার মানে অপঘাতে মৃত্যু হয়েছে আপনার? কিভাবে? একটা গাড়ি চাপা দিল আমাকে। সব শেষ। জবাব দিল অনির্বাণ। কি গাড়ি ছিল সেটা? বাস না লরি? না না, বাস নয়, একটা অ্যাম্বাসাডার। আজ দুপুরে পার্ক সার্কাসের মোড়ে। এরপর সে কি বলল ঠিক বুঝতে পারল না পলাশ। ধূর্যটিবাবু তার কথা শুনে বলে উঠলেন, তার নম্বর কত ছিল? পলাশের মনে হলো প্রশ্নটা করার সময় তার গলাটা যেন কেঁপে উঠল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপরেই অনির্বাণের স্পষ্ট উত্তর শোনা গেল, WBQ 5555। তার কথা শোনার সঙ্গে সঙ্গেই অন্ধকারের মধ্যে প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠলেন ধূর্যটিবাবু। তারপর দুম করে একটা শব্দ হলো। পলাশের মনে হলো ধূর্যটিবাবু যেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন। পরক্ষণেই প্রচণ্ড জোরে হাসতে শুরু করলো অনির্বাণ। ব্যাপারটা কি হলো বুঝতে না পারলেও হাসতে হাসতে অনির্বাণ বলল,
দেখ দেখ, তোদের পঞ্চমুণ্ডির আসনে বসা সিদ্ধপুরুষ নিজেই কেমন ভয় পেয়ে গেলেন। তারপর সে হাসি থামিয়ে বলল, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় তোর বিশ্বাসই ঠিক, নীলু। তার কথা শেষ হওয়ার পর আবার ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কিভাবে যেন ঘরের একটা দরজা শব্দ করে খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকলো ঘরের ভিতর। পলাশ বলল, ধুরজুটি বাবু, ও ধুরজুটি বাবু, আপনার কি হলো? অনির্বাণ, এই অনির্বাণ, অনির্বাণ। কিন্তু কারোর কোনো শব্দ পাওয়া গেল না। নীলুও তাদের নাম ধরে ডাকল। তারপর পকেট থেকে একটা লাইট বের করে জ্বাললো। মৃদু আলোয় তারা দেখতে পেল মাটিতে পড়ে আছেন ধুরজুটি বাবু। তার মুখ দিয়ে গাজলা বেরোচ্ছে, কিন্তু অনির্বাণ ঘরের মধ্যে নেই। তার চেয়ার খালি। নীলু লাইটার দিয়ে মোমের টুকরোটা জ্বালিয়ে দিল। ধুরজুটি বাবুর পাঞ্জাবির পকেট থেকে টর্চটা ছিটকে পড়েছিল মেঝেতে। পলাশ সেটা চট করে কুড়িয়ে নিয়ে নীলুকে বলল, তুই ধুরজুটি বাবুকে দেখ, আমি দেখি অনির্বাণ কোথায় গেল। সে এভাবে ঘর থেকে বেরিয়ে গেল কেন? পলাশ ঘর ছেড়ে খোলা দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে এলো। টর্চ জ্বালিয়ে সে দেখতে পেল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ধুরজুটি বাবুর গাড়িটা। টর্চের আলো মাঠের বেশি দূরে যাচ্ছে না, আর কিছুই দেখা যাচ্ছে না মাঠে। বারান্দাতেও সে নেই। পলাশ বারান্দা থেকে মাঠে নেমে কয়েক পা এগিয়ে টর্চের আলো চারপাশে ঘোরাতে ঘোরাতে চিৎকার করে উঠল, অনির্বাণ, এই অনির্বাণ, তুই কোথায় গেলি? ঠিক সেই সময় বেজে উঠল পলাশের পকেটে রাখা মোবাইলটা। সেটা বের করে কানে দিতেই ওপাশ থেকে মোবাইলে ভেসে এলো পলাশদের বন্ধু অসীমের গলা। কি পলাশ, আমি অসীম বলছি। তোরা যেখানে আসছিস সেখান থেকে এখনই কলকাতায় ফিরে আয়, খুব জরুরি। অনেকক্ষণ ট্রাই করার পর তোদের ধরতে পারলাম। পলাশ বলল, কেন, কি হয়েছে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে অসীম বলল, অনির্বাণ আর নেই। আজ দুপুরে পার্ক সার্কাসের মোড়ে একটা অ্যাম্বাসাডার থাকে। আর বলতে পারল না অসীম, কান্নায় ভেঙে পড়ল। পলাশ তাকে চিৎকার করে বলল, কি বলছিস তুই? অনির্বাণ তো এক্ষুনি। কথাটা শেষ করতে পারল না পলাশ। উত্তেজিত ভাবে তার টর্চ ধরা হাতটা নাড়াতে গিয়ে টর্চের আলোটা যেন হঠাৎ আটকে গেল কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা ধুরজুটি বাবুর অ্যাম্বাসাডারের নাম্বার প্লেটের ওপর। পলাশ দেখতে পেল সেখানে জল জল করছে গাড়ির নম্বরটা, WPQ5555। টর্চটা খসে পড়ল তার হাত থেকে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।